আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের গত ক্লাসে আমি নবীমা শ্রেণীবিভাগ করেছি। আজকে আমরা দেখব নবীমা পত্রের শ্রেণীবিভাগ। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো নবীমা পত্রকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা দেখে নিই যে কী কী ভাগ আছে। দেখো, 1 নম্বরেই আছে যাত্রার বীমাপত্র। যাত্রা বলতে বোঝাচ্ছে যে আমরা নির্দিষ্ট যে কোনো পথে, ধরো আমরা চিটাগাং থেকে মালামাল বোঝাই করে লন্ডনে যাব, এই যে একটা যাত্রার সময়, এই যাত্রাকালীন সময়ে জাহাজ এবং জাহাজস্থ পণ্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে, এই মর্মে যেই বিমাপত্র বিক্রি করা হয় তাকেই বলা হচ্ছে যাত্রার বিমাপত্র। তো এই বিমাপত্রে দেখো 4টা পথের উল্লেখ থাকে। এখানে কোনো নির্দিষ্ট সময় বা অন্য কিছু উল্লেখ থাকবে না, শুধু হচ্ছে যতক্ষণ এই যাত্রাপথটা কন্টিনিউ থাকবে ততক্ষণ হচ্ছে এই বিমাটা কন্টিনিউ থাকবে। ধরো আমরা চট্টগ্রাম থেকে লন্ডন যাচ্ছি বা চট্টগ্রাম থেকে ইন্ডিয়া যাচ্ছি, যেখান থেকে জাহাজটা ছাড়বে এবং যেখানে পৌঁছাবে এই সম্পূর্ণ যাত্রাটার জন্য বা জার্নিটার জন্য যে বিমাপত্রটা খোলা হবে সেটাকে আমরা বলছি যাত্রার বিমাপত্র। দেখো, তোমাদের বইয়ের শুরুতে আছে যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং উল্লেখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হয়, তাকে যাত্রা বিমাপত্র বলে। তো এই হচ্ছে যাত্রা বিমাপত্রের বিষয়টা। উদাহরণগুলো মনে রাখতে হবে, তা না হলে উদ্দীপক ধরতে পারবে না। কী উদাহরণ দিয়েছিলাম, যেমন দেখো, চট্টগ্রাম হতে মাল বোঝাই করে জাহাজটা লন্ডন যাবে, এই যাত্রাকালীন সময়ে জাহাজ এবং জাহাজস্থ পণ্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে বা এই মর্মে রাজি হয়ে যে বিমাপত্রটা খোলা হচ্ছে সেটাকে আমরা বলছি যাত্রার বিমাপত্র। এখানে পুরা যাত্রার মধ্যে যাবতীয় সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, তো আমাদের বিমাপত্রের দ্বিতীয় ধাপটা হলো সময় বিমাপত্র বা টাইম পলিসি। এখানে দেখো, একটা নির্দিষ্ট সময়ের জন্য বিমা করা হবে, সাধারণত সেটা 1 বছরের বেশি না। তো এই নির্দিষ্ট সময়ের জন্য জাহাজ বা জাহাজের পণ্য বা মাসুলের যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ করার জন্য যে বিমাটা করা হচ্ছে সেটাকে আমরা বলছি সময় বিমাপত্র। ধরো 2019 সালের ডিসেম্বর মাসে তুমি একটা বিমা করেছো 2020 সালের নভেম্বর পর্যন্ত বা 2020 সালের তোমার হচ্ছে অক্টোবর পর্যন্ত। এই যে তোমার 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের অক্টোবর পর্যন্ত তুমি যে একটা বিমাপত্র খুললা, ওই সময়ের মধ্যে তোমার পণ্য, জাহাজ বা মাসুলের যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ বিমা কোম্পানি করে দেবে, এই মর্মে কোনো বিমাপত্র খোলা হয় সেটাকে বলছে সময় বিমাপত্র। কেন সময় বলা হচ্ছে বুঝতেই পারছো, কারণ এখানে একটা নির্দিষ্ট সময়কে ভিত্তি করে এই বিমাটা খোলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি দুটো জিনিস বুঝতে পেরেছো, যাত্রা বিমাপত্র, সময় বিমাপত্র। তো পরীক্ষায় উদাহরণগুলো খেয়াল রাখতে হবে, না হলে উদ্দীপক ধরতে পারবো না, একই কথা বারবার বলছি। এরপরে দেখো, পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার মিশ্র বিমাপত্র। মিশ্র বা মিক্সড, এখানে তোমার 2টা বিষয় একসাথে থাকবে। মানে হচ্ছে তোমার নির্দিষ্ট একটা পথ বা যাত্রা তো উল্লেখ থাকবেই, প্লাস হচ্ছে সময়টা উল্লেখ থাকবে। মানে আমরা 1 এবং 2 নাম্বারে যে 2টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, 1 নম্বরে আলোচনা করেছিলাম একটা নির্দিষ্ট যাত্রা পথে উল্লেখ থাকবে এবং 2 নম্বরে আলোচনা করেছিলাম সময়। তো এই 2টা মিলে যে বিমাপত্রটা হয়েছে সেটার নাম হচ্ছে মিশ্র বিমাপত্র। দেখো, বলেছে যে বিমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়ের কথা উল্লেখ থাকে তাকে মিশ্র বিমাপত্র বলে। তোমাদের বইয়ে একটা উদাহরণ দিয়েছে, যেমন 2015 সালের ডিসেম্বর মাস হতে 2016 সালের জানুয়ারি মাসের মধ্যে চট্টগ্রাম থেকে মালবাহী জাহাজ লন্ডনে পৌঁছাবে, এই যাত্রাকালে ও সময়ের মধ্যে ক্ষতিপূরণের কথা উল্লেখ থাকলে তাকে মিশ্র বিমাপত্র বলে। খেয়াল করে দেখো, এখানে একটা নির্দিষ্ট যাত্রাপথ, মানে তোমার চট্টগ্রাম টু লন্ডন, প্লাস হচ্ছে একটা নির্দিষ্ট সময় 2015 ডিসেম্বর থেকে 2016 জানুয়ারি। যেহেতু 2টা বিষয়ে উল্লেখ আছে তাহলে সেটাকে আমরা বলছি মিশ্র বা মিক্সড পলিসি। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমাদের পরের যে পলিসিটা আছে সেটার নাম হচ্ছে মূল্যায়িত বা ভ্যালুড পলিসি। আচ্ছা, মূল্যায়িত বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো বিমাপত্র বা নো বিমাপত্র গ্রহণকালে যদি ক্ষতির পরিমাণটা ক্ষতি সংগঠনের পূর্বেই
বিমাপত্রে লেখা থাকে এবং ক্ষতি হলে সর্বোচ্চ ওই পরিমাণেই ক্ষতিপূরণ প্রদান করা হয় তাকে বলা হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। মানে ক্ষতি হওয়ার পূর্বেই আমরা কি পরিমাণ ক্ষতিপূরণ পাবো সেই মূল্যটা আমরা বিমাপত্রে পলিসিতে উল্লেখ করে সেই মূল্যটাই যদি উল্লেখ করে যদি বিমাপত্রটা খুলি সেটাকে আমরা বলছি মূল্যায়িত বিমাপত্র। পরবর্তীকালে দুর্ঘটনা ঘটলে সর্বোচ্চ ওই পরিমাণ মূল্যই বিমা কোম্পানি প্রদান করবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, যদি তোমার সম্পূর্ণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই পরিমাণ জিনিসই ওই পরিমাণ অঙ্কই বিমা কোম্পানি ক্ষতিপূরণ হিসাবে প্রদান করবে। কিন্তু তোমার যদি সম্পূর্ণ ক্ষতি না হয়, ধরো তোমার সম্পূর্ণ জাহাজটা ক্ষতি না হয়, জাহাজটা আংশিক ক্ষতি হলো, সেই ক্ষেত্রে তোমাকে ওই সম্পূর্ণ অঙ্কটা দিবে না। সেই ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের বইতে দেওয়া আছে। সেই সূত্রটা অনুযায়ী টাকার মূল্যটা বের করে তোমার হচ্ছে ক্ষতি অনুযায়ী টাকাটা দেওয়া হবে। তাহলে দেখো এই বিষয়টা আমরা একটু বইয়ে দেখি যে আমাদের বইতে কীভাবে বলেছে। যে নৌবিমা পত্রে বিমাগৃহীতা বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বিমাপত্রে বিমাকৃত অঙ্ক হিসেবে উল্লেখ করা হয় তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী ওই সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ মূল্য বিমাগৃহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। দেখো একটা বিষয় খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ মূল্য মানে সর্বোচ্চ বলতে কী বোঝাচ্ছে, যেই টাকার অ্যামাউন্টটা বা অঙ্কটা আমরা বিমাপত্রে উল্লেখপূর্ব বিমা করেছি সর্বোচ্চ ঠিক ওই পরিমাণ টাকাই বিমা কোম্পানি দিবে, এর বেশি কিন্তু আর দিবে না। তবে দেখো যে কথাটা আমি বলেছিলাম, তবে আংশিক ক্ষতি হলে মানে তোমার সম্পত্তিটা যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে সমন্বিত আনুপাতিক ক্ষতির পরিমাণ বের করা হয়। সূত্র হলো, সূত্রটি আমরা সবাই মুখস্থ করবো, এমসিকিউতেও কাজে লাগে, অনেক সময় উদ্দীপকেও কাজে লাগে, আমাদের উদ্দীপকের টুকিটাকি ম্যাথমেটিক্যাল বিষয়গুলো চলে আসতে পারে। তাহলে দেখো সমন্বিত আনুপাতিক ক্ষতি হচ্ছে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমাকৃত মূল্য, মানে হচ্ছে তোমার বিমা যেই টাকার অ্যামাউন্টটা উল্লেখ করে তুমি বিমা করেছিলে সেই অ্যামাউন্টটা ভাগ ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজার মূল্য। তুমি যেই টাকায় বিমা করেছো বর্তমানে সেই জিনিসের বাজার মূল্য অবশ্যই এক থাকবে না, কম বেশি হবে। তো বাজার মূল্যটা বের করতে হবে কোথায়, নিচে বসাতে হবে, ইনটু ক্ষতির পরিমাণ। এই দুটো দিয়ে ভাগ করে তোমার যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দিয়ে গুণ করলেই তুমি আংশিক বা পার্শিয়াল যে ক্ষতি হয়েছে তুমি সেটা বের করতে পারবে। তো এই হলো মূল্যায়িত বিমাপত্র। আমরা কীভাবে বুঝবো, যদি টাকার মূল্যটা অলরেডি তোমার হচ্ছে বিমাপত্র উল্লেখপূর্বক বা ক্ষতির হলে সর্বোচ্চ কী পরিমাণ ক্ষতিপূরণ করা হবে সেটা উল্লেখপূর্বক যেই পলিসিটা গ্রহণ করা হচ্ছে সেটাকে আমরা বলছি মূল্যায়িত বিমাপত্র। আশা করি বুঝতে পেরেছ। দেখো পরবর্তীটা হচ্ছে অমূল্যায়িত, খুবই সোজা, জাস্ট এটার বিপরীত। মূল্যায়িত বিমাপত্রে আমরা কি করেছি, দুর্ঘটনা সংঘটনের পূর্বেই ক্ষতির পরিমাণটা উল্লেখ করে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ক্ষতিপূরণ পেয়েছি। কিন্তু এখানে উল্টা বিষয়টা হয়েছে যে আমরা এখানে দুর্ঘটনা হওয়ার পরে পরবর্তীতে আমরা ক্ষতিটা মূল্যায়ন করে সেই অনুযায়ী আমরা ক্ষতিপূরণ পাবো। তার মানে যেটার মূল্যটা আগে থেকে বিমাপত্রে উল্লেখ করা থাকে না সেটাকে আমরা বলছি অমূল্যায়িত বিমাপত্র। খেয়াল করো, যেই বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য বিমাকারী পূর্ব হতে নির্ধারণ না করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্ধারণ করে তাকে অমূল্যায়িত বিমাপত্র বলে। যেমন ধরো তোমার জাহাজটা একটা পাথরের সাথে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে তোমার জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওই ক্ষতিগ্রস্ত জিনিসটার মূল্য এখন কত, তো সেই অনুযায়ী তুমি যদি বিমাপত্র কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ করে সেটাকে আমরা বলবো অমূল্যায়িত বিমাপত্র। কারণ এটা তুমি আগের থেকে মূল্যটা উল্লেখ করো নাই, দুর্ঘটনা ঘটার পরে মূল্যটাকে তুমি বের করেছো। তা দেখো বলেছে যে বিমাপত্র সংগ্রহকালে বিমাগৃহীতা বিষয়বস্তু যে মূল্য নির্ধারণ করে তাই এক্ষেত্রে লেখা হয় মেয়াদের মধ্যে বা যাত্রা পথে জাহাজ বা পণ্যের ক্ষতি হলে বিমাকারী সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তি মূল্যায়ন করে এবং সেরূপ মূল্যায়নে সর্বোচ্চ বিমাকৃত অঙ্ক পরিমাণ অর্থ ক্ষতিপূরণে বাধ্য থাকে। তো যে বিষয়টা আমি বললাম যে যদি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই হচ্ছে তোমার বিমাকৃত বিষয়বস্তুটাকে তোমার হচ্ছে মূল্য নির্ধারণ করে সেই অনুযায়ী ক্ষতিপূরণ করা হচ্ছে।
আচ্ছা, এর পরেরটা দেখো মেয়েরা, এর পরেরটা হচ্ছে বৃহৎ ঝুঁকির বিমাপত্র। আচ্ছা, বৃহৎ ঝুঁকি আমরা নাম শুনি বুঝতে পারছি যে ঝুঁকিটা হচ্ছে অনেক বড়। মানে কি জানো, টাকার ঝুঁকির যে টাকার অ্যামাউন্টটা সেটা বিমা কোম্পানির জন্য অনেক বড় হয়ে যাচ্ছে। ধরো কি হলো, তোমার একটা জাহাজের জন্য তুমি 50 কোটি বা 100 কোটি টাকা মূল্যের একটা বিমা করতে চাচ্ছ। সেই ক্ষেত্রে ধরো যদি এবিসি নামক একটা কোম্পানি এই সম্পূর্ণ 50 কোটি বা 100 কোটি টাকার অ্যামাউন্টের বিমাটা করে এবং তোমার জাহাজটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তাকে বিগ একটা অ্যামাউন্টের টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে তার ঝুঁকিটা, মানে বিমা কোম্পানির ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে। তো অনেক সময় এই একাধিক বিমা কোম্পানি মিলে ঝুঁকিটাকে ভাগ করে নেয়। আমরা ফিনান্সে যেরকম করেছি পোর্টফোলিও যেন কি, আমরা ফিনান্সে বলেছিলাম যে যখন একটা বিনিয়োগ করে এক জায়গায় বিনিয়োগ না করে ভাগে ভাগে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, সেটাকে আমরা বলছিলাম পোর্টফোলিও। ঠিক সেরকম বিমা কোম্পানিগুলো তার ঝুঁকিটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নেয় নিজেদের মধ্যে। মানে একটা সম্পত্তি 4-5টা বা 3-4টা বিমা কোম্পানি মিলে যখন বিমা করে, তখন সেটাকে বলছি বৃহৎ ঝুঁকির বিমাপত্র। মেয়েরা আশা করি বুঝতে পারছো, মানে উদ্দীপকে আসলে কীভাবে বুঝবো যে একটা বিমা কোম্পানি, কয়েকটা বিমা কোম্পানি একত্রিত হয়ে একটা বিষয়ের জন্য বিমা নেবে। ধরো আমি উদাহরণ দিচ্ছি, তোমাদের ক্লাসে আমরা একটা স্টাডি ট্যুরের আয়োজন করছি, তো এই জন্য তোমাদের খরচ আসছে ধরো 20,000 টাকা। তো আমরা যদি বলি যে একজন 20,000 টাকা দিবে, তাহলে তার জন্য জিনিসটা কী হয়ে যাচ্ছে, অনেক দায় হয়ে যাচ্ছে বা অনেক ঝুঁকি হয়ে যাচ্ছে, বা তার জন্য আসলে এটা পসিবল হবে না যে একা 20,000 টাকা দিয়ে স্টাডি ট্যুরে যাওয়া। কিন্তু আমি যদি বলি যে তোমরা 40 জন মিলে আমাকে 20,000 টাকা দিবে, মানে এক একজন 500 টাকা করে দিচ্ছ, দেখো তাহলে কি হলো, তোমাদের স্টাডি ট্যুরে যাওয়া হচ্ছে, প্লাস হচ্ছে তোমাদের ঝুঁকিটা বা তোমার যে টাকার অ্যামাউন্টটা সেটাও ভাগ হয়ে যাচ্ছে। ঠিক বৃহৎ ঝুঁকির ক্ষেত্রে এটাই চিন্তা করবা যে বড় অ্যামাউন্টের বিমার টাকাটা একটা কোম্পানির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেই ক্ষেত্রে কয়েকটা কোম্পানি মিলে যদি একটা সম্পত্তিকে বিমার দায়িত্ব নেয়, তখন সেটাকে আমরা বলছি বৃহৎ ঝুঁকির বিমাপত্র। আশা করি মেয়েরা বুঝতে পেরেছ। উদ্দীপকের ক্ষেত্রে বারবারই বলছে তোমরা উদাহরণগুলো খুব ভালো করে পড়বে, তা না হলে কিন্তু বিমার উদ্দীপক ধরতে পারবে না। আচ্ছা, এখন হচ্ছে 7 নম্বর, বন্দর ঝুঁকি বিমাপত্র। বন্দর ঝুঁকি কী? তোমরা হয়তো জানো যে জাহাজগুলো আসলে অনেক বড় বড় হয়। তো জাহাজগুলো কিন্তু অনেক সময় তোমার সরাসরি বন্দরে ভিড়তে পারে না, সমুদ্রের একটা সার্টেন জায়গায় থাকে, এবং বন্দর থেকে তুলনামূলক অপেক্ষাকৃত ছোট কিছু জাহাজ যে সেই ওই বড় জাহাজগুলো থেকে মালামাল নিয়ে আসে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে জাহাজে তোমার বন্দরে কিছু বাস থাকে, লাইটার থাকে, বা মালামাল বহন করার জন্য ক্রেন থাকে, তোমার হচ্ছে বিভিন্ন ট্রলি থাকে, তারপরে তোমার কন্টেইনার থাকে, অনেক বিশাল একটা বিষয়। তো তোমাদের যদি কখনো সুযোগ হয়, তোমরা চট্টগ্রাম বা বন্দরে গেলে দেখতে পারবে, বা মংলা বন্দরে, যে আসলে পোর্টের ব্যাপারটা কত বিশাল। তো শুধুমাত্র জাহাজীকরণেই কিন্তু আমাদের ঝুঁকিটা শেষ হয়ে যাচ্ছে না, জাহাজটা বন্দরে পৌঁছালেও আমাদের কিছু ঝুঁকি থাকে। এই যে বন্দরে মাল ওঠানামার জন্য কিছু জাহাজ বা লাইটারে বন্দরে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হয়। বন্দরে থাকাকালীন বা কর্মকালীন অবস্থায় সকল যানবাহন এতে রক্ষিত উপায় উপকরণের ক্ষতি হতে পারে। এরূপ ক্ষতি বা ক্ষতির বিপক্ষে যে বিমাপত্র ইস্যু করা হয় তাকে বন্দর ঝুঁকি বিমাপত্র বলে। ধরো তোমার কোনো একটা মালামাল বন্দরের থেকে তোমার হচ্ছে ওঠানামা করানোর সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এই ক্ষতিটা তোমার ক্ষতিপূরণের জন্য যেই বিমাটা করা হচ্ছে সেটা হচ্ছে বন্দর ঝুঁকির বিমাপত্র। আর একটা মাল কিন্তু তোমার পোর্টে আসার সাথে সাথেই তুমি ছাড়াতে পারো না, বেশ কয়েকটা প্রসেস আছে, কাগজপত্রের বিষয় আছে। তো বেশ কিছুদিন কিন্তু তোমার মালটা বন্দরে থাকছে। তো এই কারণে হচ্ছে বন্দরে কিছু ঝুঁকি তোমার অবশ্যই থেকে যাচ্ছে। তো সেই ঝুঁকিটাকে কমানোর জন্য যেই বিমাপত্রটা খোলা হয় সেটাকে বলা হচ্ছে বন্দর ঝুঁকি বিমাপত্র। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী নামটা হচ্ছে ভাসমান বা ছাউনি বিমাপত্র। দেখো, আমরা একটু আগে পড়েছি বৃহৎ ঝুঁকির বিমাপত্র, যে একটা জাহাজ অনেকগুলো কোম্পানি, এখানে জাস্ট উল্টা,
একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ। তো ধরো একটা মালিক বা একটা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হয় তাকে ভাসমান বা ছাউনি বিমাপত্র বলে। জাহাজ হচ্ছে বৃহৎ ঝুঁকিটার উল্টাটা, যে এইখানে বারবার তোমার আসলে একটা ধরো আমার একটা জাহাজ কোম্পানি আছে, আমার 5টা জাহাজ আছে। তো 5টা জাহাজ আমার যদি আমি 5বার বিমা করতে যাই তাহলে আমাকে বিভিন্ন ডকুমেন্ট নিতে হবে, বিভিন্ন ঝামেলা পোহাতে এবং যেটা হবে যেটা আমার জন্য সময় সাপেক্ষ প্লাস ব্যয় সাপেক্ষ। এটা না করে আমি যদি আমার 5টা জাহাজই একটা নির্দিষ্ট সময়, ধরো জানুয়ারি থেকে ডিসেম্বর, এই সময়ের জন্য আমি একটা বিমাপত্র খুলে আমার পাঁচটা জাহাজকে ওই বিমাপত্রের আওতায় ইনক্লুড করলাম, তাহলে আমরা সেটাকে বলবো ভাসমান বা ছাউনি। ছাউনি মানে হচ্ছে এক ছাতার নিচে, বা ছাউনিতে আমরা কী করে দেখা, একটা যাত্রীর ছাউনি অনেকজন বসে থাকি। তো সেরকম যে একটা মানে বিমা কোম্পানির অধীনে বা একটা বিমাপত্রের অধীনে যদি আমি বিভিন্ন জাহাজের একত্রে বিমা করি সেটাকে আমি বলছি ছাউনি বা ভাসমান বিমাপত্র। দেখো এখানে বলেছে যেহেতু আমার বিভিন্ন জাহাজের আকার, অবস্থান, কন্ডিশন বিভিন্ন ধরনের, সেই ক্ষেত্রে আমি আমার যদি 5টা জাহাজ থাকে 5টা জাহাজের মান, অবস্থা, মূল্য বিবেচনায় এনে আমি একটা গড় বের করব। সেই গড়ের মূল্য অনুযায়ী আমি কি করব, আমার টাকাটাকে আমার জাহাজটাকে বিমা করব। এখন বলেছে যে এক্ষেত্রে বিভিন্ন জাহাজের অবস্থা, মান, মূল্য বিবেচনায় এনে গড় মূল্য নির্ধারিত হয় এবং সেই ক্ষেত্রে বিমাকৃত অঙ্ক নির্ধারণ হয়। আচ্ছা, এখন দেখো এরও বিমাপত্রে কখন কোন জাহাজ কোথায় ছেড়ে যাচ্ছে এত বিষয় বিমাপত্রে লেখা প্রয়োজন হয় না, শুধুমাত্র জাহাজ ছেড়ে যাওয়ার সময় এই মর্মে ঘোষণা দিলেই চলে। তাই বাড়তি ঝামেলা হতে বিমাকারী এবং বিমা গ্রহীতা উভয়ই রক্ষা পায়। তবে এর অসুবিধা হলো আগাম প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ এক্ষেত্রে বেশ জটিল। তোমরা বুঝতেই পারছো এটা আসলে ডকুমেন্টেশনের যে কাজটা সেটা উভয় পক্ষের জন্য খুব সহজ, যেহেতু বারবার করতে হচ্ছে না। কিন্তু অসুবিধা হচ্ছে প্রিমিয়ামটা নির্ধারণ করা, কারণ এতগুলো জাহাজের সার্বিক অবস্থা বিবেচনা করে, মানের অবস্থা বিবেচনা করে, পণ্যের মূল্যের অবস্থা বিবেচনা করে প্রিমিয়াম নির্ধারণ করা সত্যিই একটা কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তো আমি আশা করি মেয়েরা তোমরা 8 নাম্বার পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমি 9 নাম্বারে যাচ্ছি, এটাই আমাদের লাস্ট ওয়ান, খোলা বা উন্মুক্ত বিমাপত্র। খোলা প্রতিরক্ষাপত্র বা উন্মুক্ত বিমাপত্র। এখানে দেখো ইংরেজি শব্দটা হচ্ছে ওপেন কভার্স। যারা সবসময় বড় অঙ্কের টাকার মালামাল আমদানি রপ্তানি করে তাদের জন্য প্রতিবার বিমাপত্রের খোলা দুরূহ কাজ। ধরো তুমি বড় ব্যবসায়ী, তুমি সবসময় কোটি কোটি টাকার মালামাল আনছো, যাচ্ছে, আসতেছে, পাঠাচ্ছ, তোমার জন্য আসলে বারবার বিমাপত্রটা খোলা খুবই একটা অসুবিধার কাজ। তুমি কি করলা, যদি 1 বছরের জন্য একটা বিমাপত্র নিয়ে ফেললা, তো সেটাকেই বলবো আমরা উন্মুক্ত বা খোলা বিমাপত্র। এখন তোমরা বলতে পারো যে মিস তারা এটা তো ভাসমান আর ছাউনি একই হলো না, বিষয়টা একও হলো না। ভাসমান আর ছাউনি হচ্ছে একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজের কথা বলা হয়েছে, কিন্তু এখানে দেখো বড় অঙ্কের টাকার মালামাল। ভাসমান বা ছাউনি বিমাপত্রে হচ্ছে তোমার জাহাজটাকে আমরা কনসিডার করছি, আর খোলা বা উন্মুক্ত বিমাপত্রে আমরা মালামালটাকে কনসিডার করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে উন্মুক্ত কভার নোট বা খোলা প্রতিরক্ষাপত্র বা উন্মুক্ত বিমা আমরা যেটাই বলি না কেন, এটাকে আমরা 2টা ভাগে ভাগ করছি এর প্রকৃতি অনুযায়ী। আমরা দেখে নিই ভাগগুলো কী কী। ক নাম্বারে আছে উন্মুক্ত কভার নোট বা ওপেন কভার নোট। তো ক নাম্বারের বিষয়টা আমরা একটু বুঝে নিই মেয়েরা। যে কভার নোটে বিমা গৃহীতা 1 বছরের মধ্যে কী কী মালামাল আমদানি বা রপ্তানি করবে, কোন কোন ঝুঁকির জন্য বিমা দাবি পরিশোধ করা হবে, প্রতিবার শিপমেন্টে সর্বাধিক বিমাকৃত অঙ্ক কত হবে তার উল্লেখ থাকে, তাকে উন্মুক্ত কভার নোট বলে। আচ্ছা, তার মানে 1 বছরের মধ্যে তুমি কী কী পণ্য আমদানি রপ্তানি করছো, কোন কোন ঝুঁকি তোমার ইনক্লুডেড থাকবে, এবং প্রতিবার শিপমেন্টে তুমি কত টাকার পণ্য পাঠাবা সেটাও উল্লেখ করতে হবে। এখন প্রথমে শিপমেন্ট মানে কি? শিপমেন্ট মানে হচ্ছে তুমি ধরো তোমার কারখানা থেকে একটা পণ্য তৈরি করলে, পণ্য তৈরি করে জাহাজে যে উঠিয়ে দিলে, এই তৈরি থেকে জাহাজে উঠানো পর্যন্ত তোমার যে ফাইনাল গুডসটা যে জাহাজে তুমি উঠিয়ে দিলা, এই যে অ্যামাউন্ট বা পরিমাণটা, এটাকে আমরা বলছি কি শিপমেন্ট। মানে শিপমেন্ট হচ্ছে একটা প্রসেস। তোমার
পণ্য উৎপাদন করে জাহাজে ওঠানোর পর্যন্ত যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলছি, এক কথায় শিপমেন্ট। তো একটা শিপমেন্টে তুমি সর্বাধিক কত অঙ্কর টাকার জিনিস পাঠাবা সেটা কোথায় থাকবে, আগের থেকে উল্লেখ থাকবে। তো সেক্ষেত্রে বছরের শুরুতেই বিমাকৃত অঙ্কের ঘোষণা অনুযায়ী প্রিমিয়ামের পরিমাণও নির্ধারণ হয় এবং বিমাকৃতাকে তা পরিশোধ করতে হয়। এরূপ নোটের আওতায় প্রতিবার শিপমেন্টের সাথে সাথে যাবতীয় শিপিং ডকুমেন্ট, আনুষঙ্গিক কাগজপত্র বিমা কোম্পানির নিকট পাঠাতে হয়। আচ্ছা, এখন যে জিনিসটা, এই জন্যই তোমাদেরকে শিপমেন্টটা বুঝালাম। ধরো তুমি এই জানুয়ারির 1 তারিখে একটা শিপমেন্ট দিয়েছো, সাথে সাথে তুমি কি করবা, শিপিং ডকুমেন্ট মানে শিপে তোমার যে সমস্ত কাগজপত্র দেওয়া লাগবে সেগুলো, প্লাস হচ্ছে বিমাপত্রটা তুমি বিমা কোম্পানির কাছে পাঠিয়ে দিবা। আবার ধরো তুমি মার্চের 2 তারিখে একটা শিপমেন্ট করলা, তখন তুমি আবার যাবতীয় ডকুমেন্ট এবং কাগজপত্র দিবা। আবার ধরো তুমি এপ্রিলে দিয়েছো, তাহলে কি আবারও কাগজপত্র দিতে হবে। মানে যতবার শিপমেন্ট হবে ততবার তোমাকে কাগজপত্র বা শিপিং ডকুমেন্টগুলো বিমা কোম্পানি বা প্রতিষ্ঠানের নিকট পাঠাতে হয়। এটাকে আমরা বলছি উন্মুক্ত কভার নোট, যেটা আমরা 1 বছরের জন্য করছি। কোন কোন ঝুঁকির জন্য করছি এবং কেন আমাদেরকে ঝুঁকি পরিশোধ করবে বা টাকা পরিশোধ করবে সেটা উল্লেখ থাকবে। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে প্রতিবার শিপমেন্টের সাথে আমাকে ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে উন্মুক্ত কভার বা হচ্ছে উন্মুক্ত বিমাপত্র। এটা একই জিনিস, জাস্ট একটু ডিফারেন্স আছে। দেখো, ওপেন কভার নোটে প্রতিবার শিপমেন্টে বিমাপত্র ইস্যু ঝামেলা এড়ানোর জন্য বিমা প্রতিষ্ঠান তার খুবই বিশ্বস্ত ব্যবসায়ীদের বিশেষ সুবিধা সম্মিলিত যে বিমাপত্র ইস্যু করে তাকে উন্মুক্ত বিমাপত্র বলে। একটু আগে আমরা বলেছি যে উন্মুক্ত কভার নোটে প্রতিবার শিপমেন্টে সাথে সাথে যাবতীয় শিপিং ডকুমেন্ট এবং বিমাপত্র পাঠাতে হয়। কিন্তু এইটা একটাই ডিফারেন্স, উন্মুক্ত বিমাপত্রে এখানে প্রতিবার শিপমেন্টে তোমার যাবতীয় যে কাগজপত্র বা বিমাপত্র ইস্যুর প্রয়োজন পড়ে না। শুধুমাত্র শিপিং ডকুমেন্টগুলো বিমাগৃহীতা বিমাকৃত দাবি ও প্রিমিয়ামের ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় করে সাধন করা হয়। মানে তুমি শুধু হচ্ছে শিপিং ডকুমেন্টটা পাঠালেই হবে তোমার হচ্ছে শিপমেন্টে। তোমার এই ক্ষেত্রে প্রতিবার তোমাকে হচ্ছে যে বিমাপত্রটা খুলতে হবে না। মানে তোমার জাহাজটা বছরে যতবার যাক না কেন, তোমার শুধুমাত্র একবার একটা বিমাপত্র নিলেই হচ্ছে, বারবার তোমাকে আর বিমাপত্র খুলতে হচ্ছে না। শুধুমাত্র তুমি শিপমেন্টের যে কাগজটা সেটা হচ্ছে তুমি বিমাগৃহীতাকে পাঠিয়ে দিচ্ছ। তো এই হলো মেয়েরা আমাদের নৌ বিমাপত্রের প্রকারভেদ। আসলে এই জিনিসগুলো খুব মজার। আমরা যদি ক্লাস করতে পারতাম, তোমরা আমাকে প্রশ্ন করতে, আমি আরও হয়তো বা তখন তোমাদেরকে তোমাদের মতো করে বোঝানোর চেষ্টা করতাম। তো যেহেতু আমাদের বিশেষ পরিস্থিতির জন্য বাসায় থাকতে হচ্ছে, তো তোমাদের কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে। মেয়েরা বারবার পড়তে হবে, উদাহরণগুলো পড়তে হবে, প্লাস হচ্ছে যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু জিজ্ঞেস করে জেনে নিতে হবে। কারণ এই বিষয়গুলো না বুঝলে কিন্তু আমরা উদ্দীপক কখনই ধরতে পারবো না। মুখস্থ করে আমরা এত কিছু মনে রাখতে পারবো না যদি না আমরা না বুঝি। তো যাই হোক, তো তোমাদের বইতে একটা কর্মপত্র আছে। দেখো, কর্মপত্র 1, আমি তোমরা সবাই জানো যে কর্মপত্রগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট হয় উদ্দীপক ধরার ক্ষেত্রে। তো তোমরা SW হিসাবে কর্মপত্রটা পড়ে ফেলবে এবং অবশ্যই এই যে 9টি বিমাপত্রের শ্রেণীবিভাগ আমরা পড়লাম, এই শ্রেণীবিভাগগুলো সুন্দর করে বুঝে বুঝে বারবার পড়ে ফেলবে। মেয়েরা বারবার বলছি, MCQতে ভালো করতে হলে আমাদের বই পড়তে হবে, মেন বই, প্রতিটা লাইন। আমি তোমাদের প্রতিটা লাইন ধরে পড়াই। আশা করি তোমরাও বাসে এরকম করে একটা চ্যাপ্টার বের করে প্রতিটা লাইন বারবার করে পড়বে, সবাই বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।